দশম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায়ের অন্যতম একটি বিষয় ঔপনিবেশিক শিক্ষা ধারণার সমালোচনার কয়েকটি দিক আমরা তুলে ধরব। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর এদেশে সুপরিকল্পিতভাবে পাশ্চাত্য শিক্ষা তথা আধুনিক শিক্ষার প্রসার ঘটতে থাকে। তবে এ শিক্ষারও নানান ত্রুটি বিচ্যুতি ছিল। সেই যে ত্রুটি বিচ্যুতিগত দিক সেগুলিকে তুলে ধরে তার সমালোচনা করে দেশীয় উদ্যোগে সমান্তরাল বা বিকল্প শিক্ষা ব্যবস্থার প্রচলন ঘটতে থাকে। তো এই যে বিষয়টা, এই বিষয়ে নিয়ে নানান মানুষই নানান রকম চিন্তা ভাবনা করেছেন, তাদের বক্তব্যে তাদের রিফ্লেকশন ঘটেছে এবং তাদের গৃহীত পদক্ষেপগুলি এই যে শিক্ষা কেন্দ্রিক, শিক্ষার সম্প্রসারণ কেন্দ্রিক, শিক্ষা দর্শন কেন্দ্রিক যে চিন্তাধারাগুলো, সেগুলো ঔপনিবেশিক শিক্ষাধারার পক্ষে বিপক্ষে প্রকাশ হয়েছে আমরা দেখেছি। আমরা ঊনবিংশ শতকীয় যে ব্যক্তিবর্গ ভারতের বিকাশ সাধন সম্পর্কিত ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তন্মধ্যে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ শিক্ষাকেন্দ্রিক যে দর্শন চিন্তার রিফ্লেকশন ঘটিয়েছেন বা পদক্ষেপ গ্রহণ করেছেন, সেটা তো অবশ্যই তুলে ধরব। তার পাশাপাশি অনেক প্রাতঃস্মরণীয় ব্যক্তি, রামমোহন, বিদ্যাসাগর, এমনি ক্ষেত্রে দ্বারকানাথ ঠাকুর, অন্যান্য আরও অনেকে, তারা উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছিলেন। সব মিলিয়ে আমরা ভারতে এই যে শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছে ব্রিটিশ সরকার, যাকে আমরা ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা বলছি, সেই যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা যে ধারণার উপর ভিত্তি করে সম্প্রসারিত হয়েছে, সেই ধারণার সমালোচনা কিভাবে করা হয়েছিল তার কতিপয় দিক আলোচনা করার চেষ্টা করছি। আমরা প্রথমত যেটা অ্যাট এ গ্ল্যান্স জেনে নিতে চাইছি যে আজকের এই আলোচনাতে আমরা কোন বিষয়গুলো নিয়ে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, ভারতে ব্রিটিশ সরকারের এই যে শিক্ষা ব্যবস্থা প্রচলন ব্রিটিশ সরকার করেছে, সেই শিক্ষা ব্যবস্থা প্রণয়নের উদ্দেশ্যটা কী ছিল। দ্বিতীয়ত, প্রথম দিকে দেশীয় উদ্যোগে কিছু এই শিক্ষার সম্প্রসারণ কেন্দ্রিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো তাদের উদ্দেশ্য কী ছিল? এই প্রাথমিক পর্বে, শিক্ষার সম্প্রসারণের প্রাথমিক পর্বে তাদের যে উদ্দেশ্য সেটাই বা কেমন ছিল। নেক্সট, গোলদিঘির গোলামখানা। গোলদিঘি বিষয়টা কি, তাকে কেনই বা গোলামখানা বলা হচ্ছে, আর এখানে কি ধরনের শিক্ষা দেয়া হতো বা তার আলটিমেট যে পরিণতি সেটাই বা কি দৃষ্টিকোণ থেকে ভারতীয়রা এই শিক্ষা প্রতিষ্ঠানকে দেখত। বিবেকানন্দের চিন্তাধারা, রবীন্দ্রনাথের চিন্তাধারা, এগুলো দিয়ে আমরা আলোচনা মোটামুটিভাবে শেষ করব এবং শেষে আমরা একটু সমালোচনামুখী আলোচনা করব। তাহলে এই যে দিকগুলো তোমরা দেখছো, সেই দিকগুলোই আমরা পরবর্তী ক্ষেত্রে এই ভিডিওতে পাব। নেক্সট যে বিষয় তাহলে আমাদের আলোচ্য, সেটা কি? সরকারের উদ্দেশ্য।
সরকারের উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে আমরা যে কথা বলতে পারি তা হলো একদল ইংরেজি শিক্ষিত সম্প্রদায় সৃষ্টি। ভারতে ব্রিটিশ শাসনের উদ্দেশ্যই ছিল এদেশে একটি ইংরেজি শিক্ষিত সম্প্রদায় সৃষ্টি। সরকারি উদ্যোগে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছিল বা যে উদ্দেশ্যে পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ ঘটেছিল, সেই উদ্দেশ্যটাই হলো এই একদল ইংরেজি শিক্ষায় শিক্ষিত এদেশীয় সম্প্রদায় সৃষ্টি। কেন এটা তারা সৃষ্টি করতে চায়? এরা এটা সৃষ্টি করতে চায় ভারতে ব্রিটিশ শাসন এর যে পদক্ষেপ নানান ধরনের গ্রহণ করা হয়ে থাকে তাকে খুব স্মুথলি চালিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ শাসক শাসিতের দুর্লঙ্ঘ ব্যবধান দূর হবে, শাসকের বক্তব্য শাসিতকে বোঝাতে পারবে এই ইংরেজি জানা সম্প্রদায়। তারা যদি ব্রিটিশ সরকারের নানান পদে এসে হাজির হয়, তাদেরকে যদি নিয়োগ করা হয়, তোমরা জানো হার্ডিন্স তার একটা ঘোষণার মাধ্যমে ইংরেজি শিক্ষায় শিক্ষিত সম্প্রদায়কে সরকারি চাকরির ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়ার হবে এ কথা তিনি ঘোষণা করেছিলেন। ফলে তারপর থেকে ভারতীয়দের মধ্যে ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহ আরও বেড়ে যায় এবং সরকারি পদে তারা যেতে শুরু করেন। তো এভাবে শাসনতান্ত্রিক উদ্দেশ্য সিদ্ধ হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই ইংরেজি শিক্ষিত সম্প্রদায় সৃষ্টি, যেটা আমি অলরেডি বললাম। এবং তৃতীয় উদ্দেশ্য কোম্পানির কর্মচারীর যে অভাব সেটা পূরণ করবে। এখন ইংরেজি শিক্ষিত যে সম্প্রদায় সেটা যদি সৃষ্টি করা সম্ভব হয় এবং তাদেরকে যদি ব্রিটিশ সরকারের কর্মচারী হিসেবে নিযুক্ত করা সম্ভব হয়, যদিও প্রথম পর্বে যখন আমরা হার্ডিঞ্জের ঘোষণার কথা বলছি তখন অবশ্য ভারতে কোম্পানির শাসন প্রবর্তিত ছিল, তো পরবর্তীকালে সরকারের রূপান্তর হয়েছে, তবে সেই ব্রিটেনের দায়িত্বেই আছি আমরা তখনও। তো এই যে কর্মচারী, তার অভাব তো পূরণ হবে, আর সেটা যদি পূরণ হয় তাহলে ভারতবর্ষে ইংরেজদের তথা ঔপনিবেশিক সরকারের একটা সহযোগী সম্প্রদায় পাওয়া যাবে। এদেশীয় ইংরেজি জানা সহযোগী সম্প্রদায়। কার সহযোগী সম্প্রদায়? সরকারের সহযোগী সম্প্রদায়। তাহলে এগুলোই ছিল সরকারের উদ্দেশ্য। কিসের উদ্দেশ্য? ভারতে ইংরেজি শিক্ষার সম্প্রসারণের মূলে তার যে মূলগত উদ্দেশ্য সেটা এই। ফলে দেখা যাচ্ছে যে এখানে যে পুঁথিগত শিক্ষা, তার বাইরে গিয়ে যে ব্যবহারিক শিক্ষা ব্যবস্থা সেটার কোনো অস্তিত্ব লক্ষ্য করছি না। অর্থাৎ বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে কোনো রকম সরকারি উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। তো সরকারের উদ্দেশ্য সম্পর্কিত ক্ষেত্রে আমরা এই দিকগুলো তুলে ধরতে পারি। এরপর প্রথম পর্বে ভারতবর্ষের তরফে তথা দেশীয় যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছিল তার মূলে কি উদ্দেশ্য ছিল সেটুকু উল্লেখ করতে পারি। প্রথমত আমরা ভারতে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান প্রসারের উদ্দেশ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটুক একথা যারা বলেছিলেন তার মধ্যে অন্যতম হলেন এই রামমোহন রায়। তবে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি
শ্রদ্ধাহীন সম্প্রদায়ের আত্মপ্রকাশকে তিনি যেমন কামনা করেননি, তেমনি দ্বারকানাথ ঠাকুর এই প্রথম পর্বের অন্যতম ব্যক্তি, তিনিও কামনা করেননি। এভাবে আমরা আরও ব্যক্তিবর্গকে লক্ষ্য করি, তারা মোটামুটিভাবে এ ধরনের চিন্তাধারাকে সমর্থন করতেন। পরবর্তী প্রসঙ্গ গোলদিঘির গোলামখানা। সমকালীন জাতীয় নেতৃবৃন্দ ব্রিটিশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এই কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে ব্যঙ্গ করতেন। তো এখন জাতীয় নেতৃবৃন্দ একে গোলদিঘির গোলামখানা কেন বলছে? আসলে কলেজ স্ট্রিট অঞ্চল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সন্নিহিত অঞ্চল গোলদিঘি নামে পরিচিত ছিল। সেটার মধ্যে কোনো শ্লেষাত্মক ব্যাপার স্যাপার বিশেষ কিছু যে আছে তা না। তবুও কলকাতা বিশ্ববিদ্যালয়ে নামটার পরিবর্তে বা কলেজ স্ট্রিট এসব নামের পরিবর্তে তখন গোলদিঘি কথাটা ব্যবহার করা হচ্ছে। একটা ছন্দবদ্ধ যুগ্ম শব্দ সম্বলিত একটি টার্ম তারা ইউজ করছে, সেটা হচ্ছে গোলদিঘির গোলামখানা। তো গোলামখানা কেন বলা হচ্ছে না, এখানে যারা শিক্ষিত হচ্ছে বা উচ্চশিক্ষা লাভ করছে তাদের পরিণতি কি? তারা সরকারি কর্মচারীতে পরিণত হচ্ছে। তাহলে সরকারি কর্মচারী হয়ে তারা কি কাজটা করছে না, ব্রিটিশ শাসনকে সহায়তা দান করছে, তাহলে গোলামি করছে। এই কারণে একে আমরা এই গোলদিঘির গোলামখানা এই যে শব্দটা সেটা ব্যবহার করছি। এটা একটি ব্যঙ্গাত্মক টার্ম, ব্যঙ্গ করে এ কথা বলা হয়েছে। তো এই গোলদিঘির গোলামখানায় আমরা তাহলে মূল কি বিষয়ে লক্ষ্য করলাম? সমকালীন জাতীয় নেতৃবৃন্দ সরকার দ্বারা প্রতিষ্ঠিত কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে ব্যঙ্গ করত। কেন করত সেটা আমি বললাম। পরবর্তী বিষয় বিবেকানন্দের চিন্তাধারা। স্বামীজি মনে করতেন যে ঔপনিবেশিকরা কখনোই সর্বস্তরের মানুষের জন্য শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবে না। তাহলে সর্বস্তরের মানুষের জন্য শিক্ষা তিনি চেয়েছিলেন, সেটা ঔপনিবেশিক শিক্ষার দ্বারা কখনো সম্ভব না, কারণ তারা সেটা গ্রহণ করবে না। সাধারণ মানুষকে শিক্ষিত করে তুললে কিংবা এই যে গণশিক্ষা তার সপক্ষে যে বিবেকানন্দ সওয়াল করেছিলেন সেটা যদি করা হয় কিংবা আরও গণমুখী করার জন্য তিনি কি বলেছিলেন, যে শিক্ষাঙ্গনে সাধারণ মানুষ এগিয়ে আসবে না শিক্ষা গ্রহণের জন্য। তাই শিক্ষাকে তাদের কাছে পৌঁছে দিতে হবে, তাদের দ্বার প্রান্তে পৌঁছে দিতে হবে শিক্ষাকে। এই যে বিবেকানন্দের এই এহেন যে বক্তব্য, তা হলো একটা গণমুখী শিক্ষার যে চিন্তাধারা, সেটাকে তিনি তুলে ধরেছেন তার এই বক্তব্যের মধ্যে দিয়ে। তো এগুলো করলে পরে একটি সচেতন শ্রেণী আত্মপ্রকাশ করবে ভারতবর্ষে। তো ব্রিটিশ শাসন তো ঔপনিবেশিক চরিত্রের শাসন, সেখানে শোষণ যদি মূল কথা হয়, শাসন সেখানে শোষণের যন্ত্র, অন্যতম হাতিয়ার। তাহলে তারা কেন এই গণমুখী শিক্ষার কথা বলবে? আজকের যে সর্বশিক্ষা অভিযান ইত্যাদি ইত্যাদি যে গ্রহণ করা হয়েছে, সেটাকেই তো ঠিকভাবে এদেশীয় গণতান্ত্রিক যে সরকার তা পালন করছে না। শিক্ষাকে মানুষের দ্বার প্রান্তে সেভাবে সক্রিয়ভাবে পৌঁছে দিচ্ছে না। আসলে সরকার সে যে ধরনের যে চরিত্রের সরকার হোক না কেন, তারা চাইবেই জনসাধারণ একটু অচেতন থাকুক, কারণ তারা ক্ষমতায় টেকে থাকতে চায়। শিক্ষা চেতনাকে অনুপ্রবেশ করায় ছাত্রদের বা শিক্ষার্থীদের চিন্তা চেতনায় মননে। তো তাহলে শিক্ষা তার মধ্যে তো পাওয়ার অফ জাজমেন্ট আনবে।
তো এই পাওয়ার অফ জাজমেন্টের মাধ্যমে তারা তো ভালোটাকে বা মন্দটাকে মানে গ্রহণ বর্জনের যে প্রক্রিয়া সেটাতে ফেলে জাজ করে তবে গ্রহণ করবে বা বর্জন করবে। কেউ একজন নেতা নেত্রী বা মান্যগণ্য ব্যক্তি, এমনকি পরিবারের মধ্যে বাবা মায়ের মতো কাছের মানুষ বা মানে আজন্মকাল যাদের সান্নিধ্যে আছি, যাদের ছাড়া আমাদের একটি মুহূর্ত চলে না, ভাবতে পারি না, তো সেই মানুষগুলো তারাও যদি কোনো কথা বলেন তাহলে তাদের বক্তব্যকে আমরা অমান্য না করেও আমরা কিন্তু জাজ করতে পারি। আর শিক্ষা আমাদের সেই অধিকারটা দিয়েছে, জাজ করে আমরা গ্রহণ করতে পারি, বর্জন করতে পারি, আমরা যুক্তি দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করতে পারি। আবার আমি নিজের কাছে নিজের বিচার ক্ষমতা দিয়ে, নিজের শিক্ষা দিয়ে তাকে জাজ করে আমি গ্রহণ করব কি করব না সেটা ঠিক করলাম। হয়তো বাবা মাকে সেটা বললাম না, কিংবা পরিস্থিতি বুঝে আমরা সেটা বললাম। তাহলে আমরা এই যে প্রত্যেকটি নাগরিক এই পরিবারের ক্ষেত্র থেকে যদি বেরিয়ে এসে সমগ্র দেশব্যাপী চিন্তা ভাবনা করি, তাহলে মানুষ যদি প্রত্যেকটি নাগরিক যদি শিক্ষিত হয়ে ওঠে, তাদের মধ্যে যদি চেতনা আসে, এই যুক্তিগ্রাহ্যতা আসে, যে পাওয়ার অফ জাজমেন্ট সেটা যদি আসে, তাহলে তো আমরা সহজে কনভিন্সড হব না। তাই আমরা দেখি আমাদের গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যে সরকার আসে সেই সরকারকে এত প্রচার করতে হয়। নির্বাচনের আগে দিয়ে তারা প্রত্যেকের সপক্ষে সওয়াল করতে থাকেন, তারা বোঝাতে থাকেন যে তারাই ভালো, এবং আমরা কনভিন্সড হই, কম বেশি করে কনভিন্সড হই। ধীরে ধীরে অবশ্য আমরা মানে আমাদের যে চিন্তা চেতনা সেগুলোকে আরও বেশি জাগ্রত করতে পারছি, কারণ আমরা অধিকতর মাত্রায় শিক্ষিত হয়ে উঠতে পারছি, চেতনা সম্পন্ন হয়ে উঠতে পারছি, এবং মানে যুক্তিবাদী যে চিন্তাধারা বা শিক্ষা সেটা আমাদের মধ্যে অনুপ্রবিষ্ট হচ্ছে। ধর্মাশ্রয়িতা মুক্ত শিক্ষা ভারতবর্ষে প্রচলিত আছে বেশিরভাগ ক্ষেত্রে, তাই আমাদের এই রূপান্তরটাও আমরা লক্ষ্য করছি। আশা করা যেতে পারে যে অদূর ভবিষ্যতে বা মানে সুদূর ভবিষ্যতে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো, যেদিন আর কোনো প্রচারের দরকার হবে না সরকারি তরফে নির্বাচনের আগে দিয়ে। মানুষ তার যে বিচার ক্ষমতা, তার যে নিজস্ব শিক্ষা, তার যে যুক্তিগ্রাহ্যতা, সেটা দিয়েই সে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। তো যাই হোক, তাই অন্ধকারে নিমজ্জিত থাকুক একটি শাসন ক্ষেত্রের জনসাধারণ, তাহলে তারা অচেতন থাকবেন এবং তাদেরকে যেমন খুশি শোষণ করা যাবে, এমন ভাবনা অবশ্যই একটি ঔপনিবেশিক সরকারের কাছ থেকে আমরা আশা করতেই পারি। আমরা নিশ্চয়ই আশা করব না যে এদেশের মানুষের মধ্যে শিক্ষার সম্প্রসারণ ঘটিয়ে তাদেরকে একটি সচেতন নাগরিক সমাজে পরিণত করবে। অর্থাৎ ভারতবর্ষ একটি সচেতন মানুষের দেশ, শিক্ষিত মানুষের দেশ, যুক্তিবাদী মানুষের দেশ, বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত একটি সম্প্রদায় এদেশে বসবাস করে। তো এভাবে আমরা দেখব না, তা দেখতে চাইব না। ঔপনিবেশিক শাসনের মূলগত চরিত্র আমরা এখানে অনুধাবন করি। যদি এগুলো থাকতো তাহলে বিবেকানন্দকে এই দিকগুলোকে তুলে ধরতে হতো না। তাই ভারতবর্ষে ঔপনিবেশিক শিক্ষা ধারণার সমালোচনা করতে গিয়ে বিবেকানন্দ এই প্রয়োজনীয়তার কথাগুলিকে তুলে ধরেছেন। আমরা অন্যতম ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের যে চিন্তাধারা বা তার যে শিক্ষা দর্শন সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব। রবীন্দ্রনাথ মনে করতেন যে ইংরেজ প্রবর্তিত শিক্ষাধারা বাস্তবতা বর্জিত ও জীবন বিচ্ছিন্ন। বাস্তবত এই যে শিক্ষা তা জাতির মেরুদণ্ডকে ভেঙে চুরমার করে দিচ্ছে। তিনি আমাদের জাতীয় শিক্ষা নীতিকে সার্বভৌম
ও উদার করে তোলার প্রয়াস অব্যাহত রাখার পরামর্শ দেন। তিনি জীবিকা আহরণের যে এলিটিস্ট শিক্ষা, তার পরিবর্তে সংকীর্ণমুক্ত উদার চিন্তা ক্ষমতার শিক্ষাকে সঞ্চারণ করতে দিক নির্দেশ করেছেন। তিনি মনে করতেন যে মাতৃভাষা ছাড়া বৃহত্তম জনসমাজকে আলোকিত করার কোনো রাস্তা নেই। তবে তিনি পাশ্চাত্য শিক্ষাকে উপেক্ষা করেননি। তিনি প্রাচ্য শিক্ষার সঙ্গে পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। কিন্তু ভারতে দুর্ভাগ্যজনকভাবে ব্রিটিশ সরকার তথা ঔপনিবেশিক সরকার যে ধরনের শাসন ব্যবস্থার প্রবর্তন ঘটিয়েছেন, সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখব না, ঔপনিবেশিক শাসন ব্যবস্থাতে যে সরকারি সহযোগী সম্প্রদায় আত্মপ্রকাশ করেছে, তাকে মানে তিনি এলিটিস্ট শিক্ষার সঙ্গে তুলনা করছেন। তো যাই হোক, তারা তো কেবলমাত্র তার সামাজিক আপলিফমেন্ট হচ্ছে বলে মনে করছেন। তারা এই সম্প্রদায় বুদ্ধিজীবী সম্প্রদায় হিসেবে আত্মপ্রকাশ করছে। তারা সমাজের কর্ণধার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে ব্যস্ত। তাদের পোশাকে আশাকে রুচিতে ব্রিটিশ বা পাশ্চাত্য মনস্কতার ছাপ প্রকাশিত হচ্ছে। তো যাই হোক, এইটার তো প্রয়োজন নেই। একজন মানুষ চিন্তা চেতনায় মননে হবে অবশ্যই ভারতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল, ভারতবর্ষের ভূগোল, ইতিহাস, তার যে পরম্পরা, তার প্রতি হবে শ্রদ্ধাশীল, তার সংস্কৃতিকে উপেক্ষা না করে তার সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে তাকে যুগ উপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। সুতরাং পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান তথা বিজ্ঞান মনস্ক যে নবজাগরণ সঞ্জাত যে বিজ্ঞান চেতনা, যুক্তিবাদ, যে মানবতাবাদ, তারও প্রয়োজন আছে। আবার ভারতীয় ঐতিহ্য পরম্পরা যা কিছু ভারতের মূলধন, তাকে আমরা অস্বীকার করতেও পারব না। এভাবে প্রাচ্য আর পাশ্চাত্যের মেলবন্ধন ঘটিয়ে শিক্ষার সম্প্রসারণের কথা তিনি বলেছিলেন। পরিশেষে আমরা ভারতবর্ষে ঔপনিবেশিক শিক্ষা ধারণার সমালোচনার কয়েকটি দিক সাম আপ করে বলার চেষ্টা করব। প্রথমত বলবো, ঔপনিবেশিক শিক্ষার প্রতি অতিরিক্ত গুরুত্ব আরোপ করা হয়েছিল এ সময়। দ্বিতীয়ত, পাঠশালা এবং মক্তবগুলি অবলুপ্তির পথে ধাবিত হয়, কেননা এ সময়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয় আর হচ্ছিল না এগুলিকে সেকেলে পদ্ধতিতে প্রচলিত ব্যবস্থাপনা হিসেবেই দেখেছিল ব্রিটিশ সরকার। তৃতীয়ত, মুসলিম ও নারী সমাজ এখানে উপেক্ষিত হয়েছিল। তাদের শিক্ষার সম্প্রসারণের তাদের মধ্যে শিক্ষার সম্প্রসারণের বিষয়ে সরকার বিশেষ কোনো আগ্রহ দেখায়নি বা দৃষ্টি দেয়নি। তাছাড়া প্রাথমিক শিক্ষাও উপেক্ষিত হয়েছিল এখানে। সর্বোপরি আমরা বলতে পারি যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যমে খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান ধর্মের প্রসার ঘটাতে সক্ষম হন। তাই সব মিলিয়ে আমরা বলতে পারি যে এই যে ঔপনিবেশিক শিক্ষা ধারণা, এর মধ্যে কিন্তু ভারতীয়দের সর্বাঙ্গীন বিকাশ ঘটানো
সম্ভব ছিল না।